দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আমাদের অর্থনীতির অনেক রকমের চালিকা শক্তি আছে, কিন্তু সেই চালিকা শক্তির অন্যতম চালিকা শক্তি আমাদের প্রবাসীদের পাঠানো আয়, যাকে আমরা রেমিটেন্স বলি। এই রেমিটেন্স সাম্প্রতিক সময় আমরা দেখেছি কিভাবে বেড়েছে এবং আমাদের রিজার্ভকে বাড়িয়ে তুলতে সহযোগিতা করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই রেমিটেন্সটাই কি আমাদের যেভাবে আছে সেটাকে নিয়ে আমরা এগোবো, নাকি আমাদের বিকল্প চিন্তা করারও সুযোগ আছে? আমরা সে নিয়ে আজকে আমাদের পর্ব সাজিয়েছি রেমিটেন্সের নতুন দিগন্ত। আর এই আয়োজনে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন অতিথি, এম এস সিদ্দিকী, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। আমরা আমাদের রেমিটেন্সের কথা যখন বলি তখনই হয়তো চোখে পড়ে যে আমাদের প্রবাসীরা কষ্টে উপার্জন করেন এবং সেগুলো দিয়ে আমাদের রেমিটেন্সকে সমৃদ্ধ করেন, তারা বিদেশে বসে আয় করে আমাদের দেশে পাঠান। আমরা যদি একটু শুরুর দিকে জানতে চাই যে এই রেমিটেন্স আসলে আমাদের অর্থনীতিতে কিভাবে দারুণ ভূমিকা রাখে, যদি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। 6% কন্ট্রিবিউশন এই রেমিটেন্স। আর আমাদের যারা রেমিটার আছে এদের মেজর পোর্শন প্রায় পুরোটাই হচ্ছে গ্রামের অশিক্ষিত অদক্ষ শ্রমিক। ওদের যে রেমিটেন্সটা আসে এটা সরাসরি গ্রামের ইকোনমিতে অত্যন্ত ভালো প্রভাব ফেলে। তারা একটু ভালো লাইফ লিড করে, ছেলে মেয়েদের পড়াশোনা, বাড়িঘর করা, তারপরে একটু প্রপার্টি করা, এগুলো পর্যায়ক্রমে ওরা করে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটি অসচ্ছল পরিবারের একটি বা দুইটি মানুষ যদি বিদেশে চলে যায়, সে পরিবারের সচ্ছলতা আসে এবং তারা কিছু কিছু পরিবারের অন্যান্য সদস্যরা যারা দেশে থাকে নন এগ্রিকালচারাল ইকোনমিক অ্যাক্টিভিটিসে কন্ট্রিবিউট করে। এর অর্থ হচ্ছে যে ওরা কিছুটা টাকা ও ছোটখাটো বিজনেসে বা কিছু একটাতে ইনভেস্ট করে। এই যে ইনভেস্ট করে এটা আমাদের আমাদের যে এগ্রিগেরিয়ান যে ইকোনমি, এতে শুধু ধান চাল উৎপাদন করে, তরিতরকারি উৎপাদন করে তো আমাদের অর্থনৈতিক গ্রোথ হবে না। সেখানে অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হবে, সেটার জন্য অনেক বেশি ক্যাপিটাল প্রয়োজন। যে ক্যাপিটালটার অত্যন্ত ইম্পর্টেন্ট যোগানদার হচ্ছে এই আমাদের এই রেমিটেন্স। আপনি যদি গ্রামের, হ্যাঁ বলেন। জি স্যার, আমরা আমরা যেভাবে আপনি বলছিলেন যে আমরা রেমিটেন্স যাদের কাছ থেকে পাই তারা গ্রামের মানুষ, তার মানে যারা আমাদের বিদেশে যাচ্ছেন এবং সেখানে বিভিন্ন রকম কাজে যুক্ত হচ্ছেন, তারপর আমাদের দেশে যারা পাঠাচ্ছেন তাদের মধ্যে স্কিল এমপ্লয়ির সংখ্যাটা আসলে কীরকম হবে, সেটার যদি আপনার কাছে কোনো তথ্য থাকে, কিংবা আমরা এই মানুষদেরকে যদি আরও স্কিল করে দেশের বাইরে পাঠাতে পারি সেক্ষেত্রে বা তার ইম্প্যাক্টটা কেমন হবে? আর প্রথমত আমরা দক্ষ মানুষ আমাদের দেশে এমনিতেই অভাব। আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলোতে আমরা বিদেশ থেকে দক্ষ লোক এনে চাকরি দেই, বিভিন্ন টেকনিক্যাল জব। নিজেদেরই দক্ষ লোকের অভাব, সেটা কারণ ভিন্ন রকম। আমাদের এডুকেশন সিস্টেম, কারিকুলাম, এগুলো আমাদের পরিকল্পনার ভিতরে ভুল আছে। আমরা যদি দক্ষ মানুষকে পাঠাতে পারতাম, আমাদের প্রায় 1 কোটির উপরে অদক্ষ শ্রমিক কাজ করে। এই লোকগুলোই যদি একটু টেকনিক্যাল কাজ শিখে যদি যেতে পারতো, তাহলে মিনিমাম 3 গুণ বেশি ইনকাম করতে পারতো এবং তাদের চাকরিটা সিকিউরড হতো, লম্বা সময় ধরে থাকতে পারতো। অদক্ষ শ্রমিকের আসলে দিন দিন, বিশেষ করে মিডল ইস্টের কথাই যদি ধরি, মিডল ইস্টে কিন্তু অদক্ষ শ্রমিকের কাজের সংখ্যা কমে যাচ্ছে। কারণ মিডল ইস্টের অর্থনীতিতে নতুন একটা ডাইমেনশন এসছে। আপনি জানেন যে ওরা পেট্রোকেমিক্যাল নির্ভর অর্থনীতি থেকে ওরা সার্ভিস ওরিয়েন্টেড এবং ইন্ডাস্ট্রি রিলেটেড ইকোনমিক অ্যাক্টিভিটিসের দিকে ডাইভার্ট হচ্ছে। এই যে পরিবর্তন ওদের অর্থনীতিতে, ওদের অদক্ষ শ্রমিকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, ওদের দক্ষ শ্রমিকের ডিমান্ড বেড়ে যাচ্ছে। স্যার, আমাদের যে প্রযুক্তির যে রকমের পরিবর্তনগুলো আসছে এবং প্রযুক্তির এই পরিবর্তন কিন্তু অনেক রকমের মানুষের যে পরিশ্রম, সেই পরিশ্রমগুলোর পরিবর্তে প্রযুক্তি সেগুলো হয়তো রিপ্লেস করবে। সেক্ষেত্রে যদি এই বাজারটা সংকোচন হয়, তবে কি আমাদের যে রেমিটেন্সের প্রবাহ, যাদের মাধ্যমে আমাদের রেমিটেন্সগুলো আসে, সেখানে কি একটা বড় রকমের পরিবর্তন আসবে কিনা? আসার কথা, অলরেডি এফেক্টেড হয়েছে অনেক জায়গায়। ইভেন বাংলাদেশেও তো মনে করেন গার্মেন্টসের শ্রমিক কমে গেছে। আমাদের এক্সপোর্ট বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের শ্রমিকের সংখ্যা গার্মেন্টসে কমে যাচ্ছে, বিশেষ করে নারী শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজিক্যাল ইনভেস্টমেন্টের কারণে। তো
তো সেটা বাংলাদেশে হচ্ছে, বিদেশে তো হচ্ছে, তারা আমাদের থেকে অনেক বেশি টেকনোলজিকে অ্যাডাপ্ট করছে। সেই চ্যালেঞ্জ তো সবসময় থাকছেই আমাদের জন্য। এছাড়াও এমনিতেও সাধারণভাবেও ইন্ডাস্ট্রিগুলোতে বা ওদের কর্মক্ষেত্রে যে শ্রমিকের দরকার, সেই শ্রমিকদের কিন্তু অদক্ষ শ্রমিকের সংখ্যা এমনিতেও কমে যাচ্ছে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়াও টেকনোলজিক্যাল পরিবর্তনের কারণে, মেথড পরিবর্তনের কারণে সেটা পরিবর্তন হচ্ছে, এবং এই চ্যালেঞ্জটা আমাদের জন্য ঝুঁকি হিসাবে থাকছে। কারণ আমরা যেভাবে আমাদের অদক্ষ শ্রমিকদেরকে দক্ষ করার চেষ্টা করছি না, যেমন দেশেও একটু বলে নেওয়া দরকার, ডেমোক্রেটিক ডিভিডেন্ড যেটা বলে, জি। আমাদের দেশের 40% মানুষ এখন কর্মক্ষম, কিন্তু আমরা সবাইকে চাকরি দিতে পারি না। সেটার বড় কারণ হচ্ছে আমরা মিডল ইস্টে কম কম বেতনে, মিডল ইস্টে আমরা শ্রমিক হিসাবে অদক্ষদেরকে পাঠিয়েছি। কিন্তু স্যার, আমাদের যে দেশে মানুষদেরকে আমরা পাঠাচ্ছি, আমরা তো জানি যে আমরা একটা বড় সংখ্যক জনসাধারণকে আমরা দেশের বাইরে পাঠাবো এবং আমাদের সেটা অর্থনীতিও ভূমিকা রাখবে, এটা অন্যান্য অনেক দেশেই করে থাকে। কিন্তু এই মানুষদেরকে কি আমরা বিভিন্ন রকমের যে বেসিক স্কিলগুলোকে সেগুলো ডেভেলপ করা এবং সেই প্রসেসের মধ্যে নিয়ে যদি তাদেরকে কিছুটা হলেও সেমি স্কিল করে পাঠাতে পারতাম, তবে কি এখনকার চেয়ে আমরা আরো বেশি রকমের রেমিটেন্স পেতে পারতাম না? ওই যে বললাম, 3 গুণের মতো বেড়ে যেত। এখানে একটু তথ্য আপনাকে দিয়ে দেওয়া জি। দরকার। আমাদের দেশে দক্ষ শ্রমিকের জন্য যে ইনস্টিটিউট গুলো আছে, এগুলো কিন্তু আমাদের করা না। কোরিয়ানরা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট করেছে, জার্মানরা করেছে, সিঙ্গাপুরিয়ানরা একটা ওয়েল্ডিং এর ইনস্টিটিউট করেছে ঢাকার বাইরে, জাপান তাদের নিজস্ব ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করেছে বাংলাদেশের গাজীপুরে। অর্থাৎ আমাদের দেশের যে আরেকটা তথ্য দিলে আপনার ব্যাপারে পরিষ্কার হবে, আমাদের দেশে যে সরকারি যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গুলো আছে, সেগুলোতে কোনো স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু বিদেশি এনজিও পরিচালিত 2টা ইনস্টিটিউটের রেফারেন্স আমি দিতে পারি, একটা হচ্ছে ইউসেফ আর একটা হচ্ছে মর্স, দুইটাই মিরপুরে। ওদের ওইখানে এডমিশনের জন্য শত শত লাইন ধরে বসে আছে। তো একই দেশে এটাই হচ্ছে ডিফারেন্সটা। ওইখানে যারা ট্রেনিংটা নেয় তাহলে তাদের পাস করার আগে একটা বড় গ্যাপ কিন্তু আমরা আপনার এই আলোচনাতেই পেয়েছি, যে এই গ্যাপগুলো নিরসনে আসলে আমাদের কি করণীয় থাকবে, এরকম একটা প্রশ্ন রেখে আমরা বিরতিতে যেতে চাই। বিরতি থেকে ফিরে এসে এটার হয়তো উত্তর খোঁজার চেষ্টা করব, যে আপনি যে উদাহরণ দিলেন পাশাপাশি যে বিদেশি অর্থায়নে যেগুলো পরিচালিত হচ্ছে সেখানে অনেক বেশি মানুষ আগ্রহ প্রকাশ করছে, কিন্তু দেশীয় ইনস্টিটিউট সেভাবে কাজ করার সুযোগ পাচ্ছে না অথবা করছে না, তার সমাধানের পথটা খোঁজার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আজকের পর্বের রেমিটেন্সে নতুন দিগন্ত এই শীর্ষক আমরা আলোচনা করছি। বিরতিতে যাওয়ার আগে আমরা একটা বিষয় নিয়ে অবতারণা করেছিলাম যে বিদেশি ইনস্টিটিউট যারা বাংলাদেশে এই ইনস্টিটিউট পরিচালনা করছে দক্ষ মানব সম্পদ তৈরি করার ক্ষেত্রে, তাদের কাছে প্রচুর পরিমাণ মানুষের ভিড় লেগে থাকে, কিন্তু সেক্ষেত্রে দেশীয় ইনস্টিটিউটগুলো তারা শিক্ষার্থী পায় না, এমন তথ্য যেমনটা অর্থী বলছিলেন। আমরা যদি সেই প্রশ্ন উত্তর খোঁজার একটু চেষ্টা করি, যে আমরা নিজে থেকে বা সরকার কিংবা এর সাথে সংশ্লিষ্ট মানুষ যারা রয়েছেন দায়িত্বশীল, তারা কি কেমন চোখে পড়ার মতো কোনো উদ্যোগ গ্রহণ করেছেন যার কারণে এই গ্যাপটা কমানো সম্ভব? সেটা, আমি যে তথ্যটা দিলাম এটা হচ্ছে কারিগরি অধিদপ্তরের, সরকারের কারিগরি অধিদপ্তরের অ্যানুয়াল রিপোর্ট বলছে 60% পোস্ট ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে খালি, ছাত্র নেই। এটার মূল কারণ হচ্ছে যে আমাদের যে কারিকুলাম, এটাতে পড়াশোনা করে টেকনোলজিক্যাল নলেজটা ঠিক গ্যাদার করা যায় না। অর্থাৎ এখানে একটা মোটামুটি একটা রেডিক্যাল চেঞ্জ করতে হবে। আমাদেরকে বুঝতে হবে মার্কেটের ডিমান্ড কি। প্রায় আপনি একটা কথা শুনবেন, আমাদের দেশের এমপ্লয়াররাই বলে আমরা ডিজায়ার্ড দক্ষ শ্রমিক বা এক্সিকিউটিভ পাই না। তো সুতরাং আমাদের এডুকেশনাল সিস্টেম বা কারিকুলামের সাথে প্র্যাকটিক্যাল ফিল্ডের রিকোয়ারমেন্টের সাথে একটা গ্যাপ আছে। অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ভিতরে ম্যান পাওয়ারে হিউজ একটা গ্যাপ। এই গ্যাপটাকে পূরণ করার জন্য আমাদের আসলে সরকারের উচিত সিরিয়াসলি এটা নিয়ে ভাবা, কোথায় গ্যাপটা আছে। এই গ্যাপটাকে আইডেন্টিফাই করতে হবে। এই গ্যাপটা আইডেন্টিফাই করার জন্য তেমন কোনো কঠিন কিছু না। আমি যখন মর্সের ইনস্ট্রাক্টরদের সাথে কথা বললাম জি। যে আপনাদের এখানে স্টুডেন্টের সংখ্যা এত,
আর সরকারি ভোকেশনাল ইনস্টিটিউটে কোনো স্টুডেন্ট পাওয়া যায় না, ডিফারেন্সটা কি? তখন উনি বললেন যে ওনাদের ক্যারিকুলামটা প্রতি 6 মাস পর পর আপডেট করে। আর আমাদের দেশের কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে ক্যারিকুলাম আছে সেটা 10 বছরও একবার আপডেট হয় না। তো এবং শিক্ষকরা আপডেটেড না, শিক্ষকদের প্রপার ট্রেনিং নেই। আমাদের ওনারা আমাদের স্যার একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা টেকনিক্যাল স্কিলগুলোকে হয়তো খুব বেশি প্রায়োরিটির মধ্যেও আনি না। বিদেশে গিয়ে আমরা যে কাজটা করতে চাই, দেশে হয়তো সেই কাজগুলো করার সুযোগ থাকলেও আমরা সেখানে হয়তো খুব একটা মনোনিবেশ করতে পারি না। একটা বিষয় অবতারণা করতে চাই যে প্রবাসী আয়ের যে ফ্লোটা এখন আছে, আমরা সেটাকে নিয়ে অনেক রকমের ইতিবাচক হয়তো আলোচনা করছি, কিন্তু এটা তো সার্টেন না যে এটা যে কমবে না, এর তো কোনো গ্যারান্টি নাই, এবং বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে কিন্তু বোঝাই যায় যে সেটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সাবস্টিটিউশনগুলো নিয়ে আমরা আসলে কতটা ভাবছি যে যদি রেমিটেন্সের ফ্লোটা কমে যায়, সেক্ষেত্রে আমি আমার দেশজ যে ব্যবস্থাগুলো আছে সেগুলোর মধ্যে থেকে কি রিপ্লেসমেন্ট করার কোনো স্কোপ আমাদের আছে, নাকি আমাদের বিদেশি আয় বা প্রবাসী আয়কে বাড়ানোর জন্য মেকানিজমে যেতে হবে? কি ভাবছেন আপনি? প্রথমত আমি বলবো যে বাড়ানোর চেষ্টা তো থাকবেই, এবং যেটা আমরা আলোচনা করছি যে দক্ষ শ্রমিক তৈরি করে পাঠানো দরকার। আর সেকেন্ড জিনিস হচ্ছে, এটা কখনো পার্মানেন্ট কোনো সলিউশন কোনো জাতির জন্য হতে পারে না যে বিদেশে যে আমাদের শ্রমিকরা কাজ করবে। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের দেশে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করতে হবে। সে এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা তো আর এটা কিন্তু একটা সাধারণ কোনো ঘটনা না। আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা লোকাল ইনভেস্টমেন্ট, আপনি জানেন যে আমাদের দেশে ইনভেস্টমেন্ট কম হচ্ছে। অর্থনীতিবিদরা কমপ্লেন করছেন ইনভেস্টমেন্ট হচ্ছে না, বিজনেসম্যানরা বলছে আমরা তো ইনভেস্ট করতে সাহস পাচ্ছি না, আমাদের ফাইন্যান্স নেই, আমাদের মার্কেটের সুযোগ কম। আর আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে ডোমেস্টিক মার্কেটের উপর নির্ভর করে কিন্তু একটা ইকোনমি বা বিনিয়োগ হতে পারে না, এটা এক্সপোর্ট লিড মার্কেট হতে হবে। তা আমরা আসলে গ্লোবাল মার্কেটের সাথে ইন্টিগ্রেটেড, কিন্তু হাফ ইন্টিগ্রেটেড এবং হাফ হার্টেড। আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে এনকারেজ করি, আবার আমাদের কাজকর্ম দিয়ে এটাকে প্রতিরোধ করি। তো ওরা এই দেশে এসে ইন্ডাস্ট্রি করবে, তারা বিদেশে এক্সপোর্ট করবে। মানে এটা পুরো আমরা সাইকেলের মধ্যেই কোনো না কোনো জায়গাতে গ্যাপ আছে, যে কারণে পুরো সাইকেলটার বেনিফিটটা আমরা নেওয়ার হয়তো সুযোগ পাই না। কিন্তু আপনি আপনার আলোচনায় বলছিলেন যে আমরা প্রায়ই বলি যে আমাদের দক্ষ মানুষ পাই না, আবার অনেকেই চাকরি পায় না। আমরা যে পরিমাণ অর্থ দেশে প্রবাসী আয় হিসেবে আনি, ঠিক এর জায়গা থেকে আমরা টেকনিক্যাল যে মানুষদেরকে এই দেশে জায়গা করে দেই, কাজের সুযোগ করে দেই, তাদের মাধ্যমে কিন্তু একটা বড় অংশের টাকা দেশের বাইরে চলে যায়। ওই জায়গাগুলোতেও কি আমাদের দেশীয় দক্ষ মানুষ তৈরি করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করছি না আমরা? করছি তো, প্রয়োজন তো। আর তাছাড়া বিদেশি যে টাকাটা আসছে, এইটা থেকে যে কোনো ভোকেশনাল ট্রেনিং এর সুযোগ করে দেওয়া যাবে সেটাও না, কারণ এই রিমিটেন্সটা কিন্তু প্রাইভেট, তাদের ব্যক্তিগত ইনকাম। সরকারকে এই ব্যাপারে উদ্যোগটা নিতে হবে, অথবা প্রাইভেট সেক্টরে ইনস্টিটিউট হতে হবে, এটা কমার্শিয়াল বেসিসে, বা দাতব্য কোনো ফিলান্থ্রপিক এখানে ভোকেশনাল ইনস্টিটিউট করতে হবে। এবং এটা আবার করতে হবে আমাদের দেশের ফোকাসিং গ্লোবাল মার্কেট এবং আমাদের ডোমেস্টিক মার্কেট। আমাদের এই যে বললাম, আমাদের দেশের টেকনিক্যাল লোকজন বিদেশ থেকে এসে কাজ করে, ওদেরকে 5 গুণ 6 গুণ বেশি বেতন দিতে হয়। জি। আমরা একটা শ্রমিককে এখানে দিই 10, 15, 20 হাজার টাকা, 1 লক্ষ 1.5 লক্ষ টাকার নিচে কোনো বিদেশি শ্রমিক আমরা আনতে পারি না। তো আমরা তাহলে কি করছি? এত বড় একটা অপরচুনিটি, সেই অপরচুনিটিতে আমরা নিজেদের হাতে যে ক্ষমতাটা, সেটাই আমরা এবিল করার মতো পরিকল্পনা বা আমাদের কর্মসূচি নাই, সরকারের নাই। আমরা আসলে আমাদের ডেজিগনেশন কিংবা আমাদের পদবি নিয়ে রাস্তায় আমরা আন্দোলন করি, কিংবা সেটা নিয়ে আমরা চেয়ার ভাগাভাগি করি, কিন্তু পক্ষান্তরে যে টেকনিক্যাল স্কিলগুলো সেলেবল, যেটা মার্কেটে সেল করা যায়, সেগুলো নিজেদের মান উন্নয়নের জন্য কাজে লাগাই না। আমরা যে জায়গাটাতে একটু টাচ করতে চাই, যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই, সেটি হচ্ছে যে এই প্রবাসী আয়ে যেটা হয় সেটাও কিন্তু আবার আমরা সব বৈধ পথে আনতে পারি না। সেখানে হুন্ডি বা অবৈধ পথে কিন্তু অনেক অর্থ আসে। তো আমাদের রিজার্ভ বাড়াতে হলে আসলে বৈধ পন্থায় এগুলো যত বেশি আসবে তত বেশি আমাদের রিজার্ভ বাড়বে। সেক্ষেত্রে আপনার ভাবনায় কোনো পথ আছে কিনা যেটা দিয়ে আমাদের এই প্রবাসী আয়গুলো বৈধ পথে দেশে আসতে পারে, আমাদের যেটা রিজার্ভ আছে রিজার্ভকে আরো পরিমাণটা বাড়াতে পারে? এটার একমাত্র পথ, আবার রিপিট করি, একমাত্র পথ হচ্ছে যে অবৈধ পথে যে আসলে যে সে একটা বেনিফিট পায়, সেই বেনিফিটটা বন্ধ করে দিতে হবে। সে বন্ধ করে আইন করে বন্ধ করা না, সেটা হচ্ছে যে আমাদের ডলারকে অলরেডি মার্কেট ওরিয়েন্টেড করা হয়েছে। মার্কেট ওরিয়েন্টেড করা হয়েছে মানে
মার্কেট ডিটারমিন করবে প্রাইস, কিন্তু সেটা করে আবার বাংলাদেশ ব্যাংক ইন্টারভেন করে। যেমন আজকের একটা রিপোর্ট আছে, একটা দৈনিক পত্রিকায় পড়লাম, সম্ভবত এটা অবজারভার পত্রিকায় পড়লাম, যে আমাদের এই ডলারটাকে আন্ডার ভ্যালু করে রাখা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে এখন 121 টাকা 22 টাকা ডলার, এইটা আসলে হয়তো 110 থেকে 15 টাকায় নেমে আসার কথা। আমরা ভ্যালুটাকে ইনফ্লেটেড করে রেখেছি, যার জন্য আনঅফিসিয়াল রেট এবং অফিসিয়াল রেটের ভিতরে ডিফারেন্ট হয়ে যায়। এটা যদি মার্কেট বেস হয়, অর্থাৎ একজন শ্রমিক যদি দেখে যে আনঅফিসিয়ালি যেই ডলার পাঠালে যে আমরা যে টাকাটা পাই, অফিসিয়ালি পাঠালেও আমরা সেই টাকাটাই পাই। মার্কেট যদি কিন্তু তার সাথে তো কিছু প্রণোদনেরও ব্যবস্থা থাকে, এবং সেই ক্ষেত্রে কোনো আসলে প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই প্রণোদনার। এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল সব সব ভুল তথ্য অথবা ভুল পলিসি। সাময়িক কোনো বেনিফিট পাওয়া যেতে পারে। আপনি যখনই এটাকে মার্কেট বেস করবেন ডলারটাকে, তখন বিদেশ থেকে যারা টাকা পাঠায় তারা কেন আনঅফিশিয়াল ইয়েতে পাঠাবে? এবং এটা যেহেতু একটা সিকিউর পদ্ধতি, সেক্ষেত্রে অ্যাওয়ারনেসও বাড়ানোর দরকার পড়তে পারে, এবং সেগুলোর দিকেও মনে হয় মনোনিবেশ করা উচিত। আমাদের আসলে পুরো টিম হিসেবে অংশগ্রহণ করা দরকার রয়েছে এই ধরনের কাজগুলোতে। আমাদের হাতের সময় বলছে যে আসলে খুব বেশি সময় আমাদের আলোচনা করার সুযোগটা আসলে নেই। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই ভবিষ্যতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার সুযোগ আসবে আমাদের জন্য। আপনাকেও ধন্যবাদ, এটিএনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। হ্যাপেনিং পয়েন্ট আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফিরবে হ্যাপেনিং পয়েন্ট আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।